যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের শীর্ষ কর্মকর্তারা। শনিবার সকালেই বৈঠক হবার কথা। প্রতিনিধি দলে আছেন তেহরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তান পৌঁছে গালিবাফ বলেছেন তারা আশাবাদী, তবে মার্কিন প্রতিপক্ষকে বিশ্বাস করছেন না। আর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আর ইরানিরা সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চাইলে যুক্তরাষ্ট্রও ইতিবাচক সাড়া দিতে রাজি। তবে আলোচনার নামে ধোঁকা দেওয়ার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র নমনীয় থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে এই বৈঠককে ঘিরে ইসলামাবাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরটি সরকারি দপ্তর, হোটেল, দূতাবাস, বিদেশি সংগঠনগুলোর দপ্তর সবকিছুর নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া রেড জোন এলাকার আশেপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেনা মোতায়েন করা হয়েছে ভিভিআইপি এলাকাগুলো। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক দৃষ্টি এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। প্রত্যাশা ও উদ্বেগের এক মিশ্র পরিবেশ তৈরি হয়েছে শহর জুড়ে, কারণ এখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন বৈঠক যার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের 10 দফা প্রস্তাবে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের দাবি রয়েছে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এসব শর্ত মেনে নেয়নি, যদিও ট্রাম্প পরিকল্পনাটিকে কার্যকর করার মতো বলেছেন। হোয়াইট হাউস দাবি করেছে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছেড়ে দিতে প্রস্তুত, যা তারা আলোচনাযোগ্য শর্ত হিসেবে উল্লেখ করেছে। তবে ইরান আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। লেবানন ইস্যু আরেকটি বড় বিরোধের কারণ। বুধবার ইসরায়েলের হামলায় লেবাননে 200 জনেরও বেশি নিহত হয়েছে। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেন, হামলা চলতে থাকলে ইরান যুদ্ধবিরতি থেকে সরে যেতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে যুদ্ধবিরতি বজায় রাখা হবে নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চলবে। তবে জেডি ভ্যান্স বলেছেন, যুদ্ধবিরতির শর্তে লেবানন অন্তর্ভুক্ত নয়, যা ট্রাম্প প্রশাসনের অবস্থানের সঙ্গেও মিল রয়েছে। পাকিস্তানের সাবেক কূটনীতিক মাসুদ খালিদ বলেছেন, আলোচনার আগেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তার মতে, ইসরায়েল এই প্রক্রিয়া ব্যাহত করতে চাইছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক অবিশ্বাসই সবচেয়ে বড় বাধা। বিশ্লেষকদের মতে, স্বল্প মেয়াদে চূড়ান্ত সমঝোতা হওয়ার সম্ভাবনা কম। লেবানন ইস্যুই এখন সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। ইরান হামলা বন্ধে অনড়, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র চাইলে ইসরায়েলকে থামাতে পারে, যা বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। গালফ ইন্টারন্যাশনাল ফোরামের প্রধান দানিয়া থানার বলেন, আলোচনায় ইসরায়েলের অনুপস্থিতি বড় সমস্যা। অন্যদিকে আরেক বিশ্লেষক মাসুদ খালিদ মনে করেন, সময়ের সঙ্গে দুই পক্ষের কঠোর অবস্থান কিছুটা নমনীয় হতে পারে ও হরমুজ প্রণালী আবারও চালুর বিষয়ে সমঝোতা সম্ভব। তবে শান্তি নিশ্চয়তা দেবে এমন কোনো একক দেশ পাওয়া কঠিন বলেও তিনি মন্তব্য করেন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি ধরে রাখা ও আলোচনাতে বসাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে হামলা বন্ধে বাধ্য করতে পারে, তবে সেটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। সৃষ্টি ঘটক, ৭১। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বসছে ইসরায়েল ও লেবানন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠকে বসবেন। বৈঠকের উদ্দেশ্য হল যুদ্ধবিরতির ঘোষণা এবং সরাসরি আলোচনা শুরুর একটি তারিখ নির্ধারণ করা। জানা গেছে, এই আলোচনার আয়োজন করতে শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূত এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে একটি ফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে।
ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শুরু হলেও সংঘাত থামেনি লেবাননে। ইসরায়েলের একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিভিন্ন এলাকা। এতে বাড়িঘর হারিয়ে দুর্দশার জীবন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা। ধ্বংসস্তূপের মাঝে খুঁজে ফিরছেন স্মৃতিমাখা দিনগুলো। অরিসুল ইসলামের প্রতিবেদন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটি খেলনা হাতে, চোখে জল আর কণ্ঠে আবেগ। বৈরুতের আইন আল মাইসেস এলাকায় স্মৃতিচারণ করছিলেন 40 বছর বয়সী আলী হিজাজি। সম্প্রতি ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর পরিচিত শহরটি যেন চিনতে পারছিলেন না তিনি। চারদিকে ধ্বংসস্তূপ আর ভাঙা কাঁচের ভিড়ে খুঁজে ফিরছিলেন হারিয়ে যাওয়া জীবনের গল্প। এই জায়গাটা আমার বেড়ে ওঠার জায়গা। এটা রাস বৈরুতের একটি অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় আবাসিক এলাকা। এটি এমন একটি জায়গা হিসেবে পরিচিত যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আমরা কখনো ভাবিনি যে এমন একটি জায়গাকে লক্ষ্যবস্তু করা হতে পারে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আক্ষেপ করছিলেন আলী হিজাজির মতো আরেক লেবানিজ 51 বছর বয়সী নাইম শেব্বো। নিজের ঘরে ফিরে ভাঙা কাচ আর ধ্বংসাবশেষ সরাতে সরাতে নিজের কষ্টের কথা জানাচ্ছিলেন তিনি। এটা আমার বাড়ি, এখানে আমি গত 51 বছর ধরে আছি, কিন্তু দেখেন সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখানে সবসময় বোমা বোমা আর বোমার শব্দ। কিন্তু কেন? আমরা শান্তি চাই। আমরা আর কারোর সাথে কোনো ঝামেলা চাই না। মধ্যপ্রাচ্যে 80% দেশ ইসরায়েলের সাথে আপোষ করে শান্তিতে রয়েছে। লেবাননে শান্তি নেই কেন? গত 2 মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত লেবাননে প্রাণ হারিয়েছে 1,500-এর বেশি মানুষ। এই হত্যাযজ্ঞ থেকে রেহাই পেতে সবাই তাকিয়ে আছে যুদ্ধবিরতির দিকে। অরিসুল ইসলাম, 71। শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। শুক্রবার দলটির এক বিবৃতিতে তিনি এ অবস্থানের কথা জানান। তিনি বলেন, শত্রুপক্ষের হুমকি বা আধুনিক অস্ত্রশস্ত্রে ভীত নন তারা আগের কোনো অবস্থায় ফিরে যেতে রাজি নন। 2024 সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে অভিযোগ করে কাসেম বলেন, ইসরায়েলকে আর কোনো ছাড় দেওয়া যাবে না। নাইম কাসেমের এই কড়া বার্তা এমন সময় এলো যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন আপাতত লেবাননের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না, যদিও তিনি বৈরুতের সাথে সরাসরি আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন। তবে হামলা বন্ধের কোনো প্রতিশ্রুতি দেননি নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আলোচনা চললেও নতুন করে সংঘাতের ইঙ্গিত মূলত ইসরায়েলের নতুন সামরিক কৌশল। ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর হামলা থেকে নিজেদের বাঁচাতে তৈরি করছে একের পর এক বাফার জোন। সমালোচকদের প্রশ্ন, তবে কি শান্তি নয় বরং চিরস্থায়ী যুদ্ধের দিকেই এগোচ্ছে ইসরায়েল? বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। 2023 সালের 7 অক্টোবরের ইসরায়েলে হামলার পর থেকে যুদ্ধের পরিধি শুধু গাজায় সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পুরো উপত্যকা, সিরিয়া এবং এখন লেবানন পর্যন্ত। ইসরায়েল তৈরি করছে একের পর এক বাফার জোন, যা তাদের ভাষায় নিরাপত্তা বলয় আর সমালোচকদের চোখে দখলদারির নতুন কৌশল। রয়টার্সকে দেয়া তথ্য মতে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা বলছেন এই কৌশল দেশটিকে ঠেলে দিচ্ছে এক স্থায়ী যুদ্ধের দিকে, কারণ হামাস, হিজবুল্লাহ কিংবা ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠীগুলো পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এই বাস্তবতাই এখন স্বীকার করছে তেল আবিব। লেবাননের দক্ষিণে বিস্তৃত একটি বাফার জোন তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল, যা দেশটির প্রায় 8% ভূখণ্ড ঘিরে। বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে, ধ্বংস করা হচ্ছে গ্রাম ও ঘরবাড়ি। ইসরায়েলের দাবি, এসব ঘরবাড়ি ব্যবহার করছে হিজবুল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান, তাদের লক্ষ্য সীমান্ত থেকে অন্তত 10 কিলোমিটার এলাকা যে কোনো হামলার ঝুঁকি থেকে মুক্ত রাখা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, গাজার অর্ধেক, সিরিয়ার গুরুত্বপূর্ণ এলাকা এবং লেবাননের বিস্তৃত অঞ্চল এখন তাদের নিয়ন্ত্রণে।
বিশ্লেষকদের মতে এই কৌশল কার্যকর হলে ইসরায়েল কার্যত একাধিক ফ্রন্টে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখবে। তবে এতে বাড়বে সামরিক চাপ, তৈরি হতে পারে নতুন সংঘাতের ঝুঁকি। অন্যদিকে একসঙ্গে এতগুলো সীমান্তে সক্রিয় থাকা শেষ পর্যন্ত ইসরায়েলের জন্যই চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। আরাফাত ইসলাম, ৭১। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ট্রানজিট ফি ইরানের জাতীয় মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে। স্থানীয় সময়ে শুক্রবার মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনসুলেট জেনারেলের সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া পোস্টে এই তথ্য জানা গেছে। এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান জানিয়েছেন, একটি সংসদীয় প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য এই পদক্ষেপ। তবে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একক আধিপত্য কমিয়ে আনা। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর ইরান এই জলপথটি অবরোধ করে এক ধরনের অস্থায়ী টোল ব্যবস্থা চালু করে। ওই সময় কিছু বাণিজ্যিক জাহাজকে ট্রানজিট ফি চীনা ইউয়ানে পরিশোধ করতে হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। 10 দিনের চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী। এর মধ্য দিয়ে শেষ হল নাসার আর্টেমিস 2 মিশন। শনিবার বাংলাদেশ সময় সকাল 6:07 ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে 4 নভোচারীকে বহনকারী ওরিয়ন স্পেসক্রাফট। তাদের সফল এ যাত্রা ভেঙে দিয়েছে অ্যাপোলো 13-এর সব রেকর্ড। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। অন্ধকার মহাকাশ পেরিয়ে ইতিহাসের নতুন অধ্যায় লিখে অবশেষে পৃথিবীতে ফিরলেন 4 সাহসী নভোচারী। মানবজাতির চন্দ্রস্বপ্নকে এগিয়ে নিয়ে গেলেন আরও এক ধাপ। ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করেছে মহাকাশযান ওরায়ন। এভাবেই শেষ হল 10 দিনের আর্টেমিস 2 চন্দ্রাভিযান। And a view of integrity from the WB-57. এই অভিযানে অংশ নেন মার্কিন নাগরিক রিড ওয়াইসম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরিমি হ্যানসন। তাদের এই যাত্রা শুধু সফলই নয়, গড়েছে ইতিহাস। অবতরণের পর 4 জনই সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানান মিশনের কমান্ডার রিড ওয়াইসম্যান। তার এই বার্তায় স্বস্তি ফিরেছে সারা বিশ্বের মহাকাশ প্রেমীদের মাঝে। সমুদ্র অবতরণের পরপরই শুরু হয় উদ্ধার কার্যক্রম। প্রথমে নভোচারীদের ফ্রন্ট পোর্চ নামের বিশেষ বোটে আনা হয়। এরপর হেলিকপ্টারে করে তাদের নেওয়া হয় মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ইউএসএস জন পি মুরথায়। যাত্রা সফল করে ফেরা 4 নভোচারীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি খুব গর্বিত বলে ট্রুথ সোশ্যালে পোস্ট করা একটি বার্তায় জানান। চাঁদের দূরবর্তী কক্ষপথে অবস্থানকালে তাদের পৃথিবী থেকে দূরত্ব ছিল 2,52,757 মাইল, যা ভেঙে দিয়েছে 1970 সালের অ্যাপোলো 13 মিশনের দীর্ঘদিনের রেকর্ড। আর্টেমিস 2 ছিল নাসার বড় পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর লক্ষ্য হল 2028 সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের পদচিহ্ন প্রতিষ্ঠা করা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। মহাকাশ অভিযানের নতুন ইতিহাস গড়তে যাচ্ছে নাসা। আর্টেমিস প্রোগ্রামের আওতায় 2018 সালের প্রথম দিকে আর্টেমিস 4 মিশনের মাধ্যমে চাঁদে নতুন ধাপের অনুসন্ধান চালানোর পরিকল্পনা রয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য চাঁদে মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত এবং চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে পানির সন্ধান ও ব্যবহারযোগ্য সম্পদের সম্ভাবনা অনুসন্ধান। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। আর্টেমিস কর্মসূচি মূলত চাঁদে মানব অভিযানের নতুন যুগের সূচনা। 2022 সালে আর্টেমিস 1 ছিল মানববিহীন পরীক্ষা, আর আর্টেমিস 2 মানুষের অংশগ্রহণে চাঁদের কক্ষপথে যাত্রা। পরবর্তী মিশন আর্টেমিস 3-র লক্ষ্য 2028 সালে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের অবতরণ। বিজ্ঞানীরা মনে করছেন চাঁদের দক্ষিণ মেরুতে বরফের বিশাল ভান্ডার থাকতে পারে, আর এই বরফ থেকে পানি, অক্সিজেন, এমনকি জ্বালানি তৈরি সম্ভব, যা ভবিষ্যতের মহাকাশ অভিযানে বড় ভূমিকা রাখবে। এদিকে চাঁদ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। চীন 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। এছাড়া আর্টেমিস প্রোগ্রামের সম্ভাব্য খরচ প্রায় $93 বিলিয়ন।
এই কর্মসূচিতে বেসরকারি খাতের অংশগ্রহণও বাড়ছে। বিভিন্ন কোম্পানি চাঁদের সম্পদ যেমন হিলিয়াম-3 আহরণের পরিকল্পনা করছে, যা ভবিষ্যতে শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই মিশন নিয়ে কিছু প্রশ্ন উঠছে। চাঁদের মালিকানা কার এবং সেখানে বাণিজ্যিক কার্যক্রম কতটা গ্রহণযোগ্য? সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন আগামী 50 থেকে 100 বছরে চাঁদে গড়ে উঠতে পারে স্থায়ী মানব বসতি, গবেষণা কেন্দ্র, এমনকি বাণিজ্যিক ও অর্থনৈতিক কার্যক্রম। নাহিদা রিন্থি, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বজোট। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।